দেখুন, চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। আমি বাঁচব, আপনিও বাঁচবেন। কিন্তু যখন স্বার্থের হিসাব এমন দাঁড়ায় যে নিজেরটাই বেচে দিয়ে অন্যেরটা বাঁচাতে হয়, তখন আর তাকে চুক্তি বলা যায় না। এ কেমন বাণিজ্য, যেখানে দেশের বাজার, সিদ্ধান্ত সবকিছু তুলে দিয়ে শেষে বলা হচ্ছে সমতা? স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেশটাই বন্ধক রাখতে হয়, তাহলে সেটা স্বার্থ না, সেটা সরাসরি বিক্রি। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক শেষ মুহূর্তে দেশ বিক্রির চুক্তি করে গেছেন, যেখানে সম্পূর্ণ রায় ও সায় কি বিএনপির ছিল? তবে কি সেই চুক্তির অনুমতির বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায়? আপনি যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকান, দেখবেন বাংলাদেশ তেলের বাজারে নিজস্ব সিদ্ধান্ত নিতে যেন কেমন এক অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে। কোথা থেকে কিনবে, কি দামে কিনবে, এসব প্রশ্নের উত্তর আর একা দিতে পারছে না। যেন কোনো এক অদৃশ্য অভিভাবক কানে কানে বলে দিচ্ছে এটা করবে, ওটা করবে না। এই অদৃশ্য অভিভাবকের জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর বীজ বপন করা হয়েছে একটি চুক্তির মাধ্যমে, যা হয়েছিল নিঃশব্দে, তাড়াহুড়োয় এবং বিস্ময়করভাবে জনচক্ষুর আড়ালে। গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল, যা নিয়ে যত কম কথা বলা হয়েছে তার প্রভাব তত বেশি। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, মাত্র 3 দিন আগে একটি অনির্বাচিত সরকার এমন একটি দীর্ঘমেয়াদী, গভীর, প্রভাববাহী চুক্তিতে স্বাক্ষর করল, যার দায়ভার তাদের বহন করার কথা নয়। প্রশ্ন উঠেছে, কিন্তু উত্তর মেলেনি। যেন প্রশ্নগুলো বাতাসে উঠছে আর উত্তরগুলো কোথাও ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। জাতীয় নির্বাচনের ডামাডোলে এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এর মধ্যেই সমালোচনা শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, বিএনপি ও জামায়াতকে আগেই জানানো হয়েছিল, তাদের সম্মতিও নেওয়া হয়েছে। জামায়াত সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে এবং নিজের অবস্থান পরিষ্কার করে বলেছে, না, এমন কিছু হয়নি। তবে বিএনপি নীরব। এই নীরবতা যেন কোনো সাধারণ নীরবতা নয়, বরং এমন এক নীরবতা যার মধ্যে অস্বস্তি, সন্দেহ আর রাজনৈতিক হিসাব নিকাশ সবই মিশে আছে। চুক্তির বিস্তারিত প্রথমে জানা যায়নি। পরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তাদের ওয়েবসাইটে 32 পৃষ্ঠার দলিল প্রকাশ করে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আরটিএ। নামটা শুনে মনে হতে পারে দুই পক্ষের সমান সুবিধা, কিন্তু দলিল খুলে পড়লে বোঝা যায় এ যেন একতরফা সুবিধার সুচারু নকশা। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে। বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বাড়াতে হবে এবং কিছু নির্দিষ্ট দেশ, যার দিকে তাকালে চীনের ছায়া দেখা যায়, সেখান থেকে কেনাকাটা সীমিত করতে হবে। অশুল্ক বাধা দূর করতে হবে, মানে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কোনো কোটা থাকবে না, কোনো বাধা থাকবে না। শুধু তাই নয়, এমন ব্যবস্থা নিতে হবে যাতে মার্কিন পণ্য প্রতিযোগিতার মুখেই না পড়ে। অর্থাৎ বাজার খুলে দিতে হবে এমনভাবে যেন নিজের পণ্যই সেখানে অতিথি হয়ে যায়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কি দিচ্ছে? শুল্ক 20 থেকে 19% নামানো, আর একটি প্রতিশ্রুতি, তাদের সুতা ও তন্তু দিয়ে তৈরি পোশাকে অতিরিক্ত শুল্ক বসানো হবে না। শুনতে ভালো, কিন্তু বাস্তব বলছে শুল্ক কমলেও রপ্তানি বাড়েনি, বরং নেতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশকে শুধু পণ্য কেনাবেচার নিয়ম বদলাতে হবে না, বদলাতে হবে শ্রম আইন, ডিজিটাল নীতি, কৃষি কাঠামো, বিনিয়োগ ব্যবস্থা, সবকিছু। অর্থাৎ এটি একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি সামগ্রিক নীতিগত পুনর্গঠন। বাংলাদেশ বছরে $6 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর আমদানি করে $2 বিলিয়ন। এই $4 বিলিয়ন ভারসাম্যহীনতা দূর করার কথা বলা হচ্ছে, কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা হচ্ছে এই ভারসাম্য ঠিক করতে গিয়ে দেশের নীতি, স্বাধীনতা আর কৌশলগত অবস্থানকেই বদলে ফেলা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের যে সুবিধা, তা মার্কিন কোম্পানিকেও দিতে হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মানতে হবে। আমদানি করা মার্কিন পণ্যের গুণগত মান পরীক্ষা করা যাবে না, এ যেন নিজের দরজার চাবি অন্যের হাতে তুলে দেওয়া। পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে আরও কঠোর শর্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো দেশ থেকে প্রযুক্তি, জ্বালানি বা ইউরেনিয়াম কেনা যাবে না।
ফলে ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে এই খাতে কাজ করার সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে, অর্থাৎ কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। পরাশক্তির লড়াইয়ে এক পক্ষ বেছে নিতে বাধ্য হবে। এতে করে শুধু অর্থনীতি নয়, কূটনীতিও প্রভাবিত হবে। ইতোমধ্যে ইরান ও চীনের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি খাতেও চাপ বাড়বে। যুক্তরাষ্ট্রের দেওয়া সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য হবে, তাদের কৃষি পণ্য অগ্রাধিকার পাবে। ফলে দেশীয় কৃষক পড়বে অসম প্রতিযোগিতায়। শ্রম খাতে পরিবর্তন আনতে হবে, ধর্মঘটের উপর বিধিনিষেধ তুলে নিতে হবে, ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যের শাস্তি বাড়াতে হবে এবং 2 বছরের মধ্যে ইপিজেডকে সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে। চুক্তির ভাষা নিজেই অনেক কিছু বলে দেয়। যুক্তরাষ্ট্রের নাম এসেছে 59 বার আর বাংলাদেশের নাম এসেছে 205 বার, অর্থাৎ কে কি করবে তার তালিকা মূলত বাংলাদেশের জন্যই লেখা। এই চুক্তির ফলে অন্য দেশগুলোও একই ধরনের সুবিধা চাইতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সেই ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। ফলে এটি কেবল একটি চুক্তি নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মও এখানে বেছে বেছে ব্যবহার করা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের লাভ সেখানে নিয়ম মানা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে তা উপেক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এটি এমন একটি চুক্তি যা বাণিজ্যের আড়ালে প্রতিরক্ষা কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের একটি মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষক ও গবেষক মাহা মির্জা যেমন বলেছেন, এই চুক্তি পড়ে তিনি কয়েক রাত ঘুমাতে পারেননি। তার প্রশ্ন, কিভাবে একটি দেশের বাণিজ্য মন্ত্রণালয় নিজের দেশের স্বার্থ এভাবে বিসর্জন দিতে পারে? কিভাবে একটি পুরো বাজার অন্যের হাতে তুলে দেওয়া সম্ভব? এই প্রশ্নগুলো শুধু তার নয়, এগুলো এখন জনমনের প্রশ্ন। সবচেয়ে বড় বিস্ময়, অন্তর্বর্তীকালীন সরকার কেন এত তাড়াহুড়ো করল? যদি চাপ থেকেও থাকে তাহলে কেন এটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হলো না? তাদের কি এমন দায় ছিল যা এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল? একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তি বা মূল শক্তি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই ক্ষমতা যদি ধীরে ধীরে সীমিত হয়ে যায় তাহলে উন্নয়ন যতই হোক তার নিজের থাকে না। তবে এখনো সুযোগ আছে। চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করা সম্ভব। নতুন সরকার চাইলে সংসদে আলোচনা করতে পারে, বিশেষজ্ঞদের মতামত নিতে পারে এবং প্রয়োজন হলে চুক্তি বাতিল বা পুনর্বিন্যাস করতে পারে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি অর্থনীতির নয়, এটি সার্বভৌমত্বের। বাংলাদেশ কি নিজের পথ নিজে বেছে নেবে নাকি অন্যের আঁকা মানচিত্রে হাঁটবে? সিদ্ধান্তটি এখন নেওয়া বাকি।